গত ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বুলেটের আঘাত লাগে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মমিনুল হাসানের মাথায়। এখনও চিকিৎসারত আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ৫ আগস্ট সকালে বাসায় কাউকে না জানিয়ে আমি আমার বন্ধু রাইসুলকে নিয়ে আর মাহফুজকে নিয়ে আপনার রাজশাহীতে ভদ্রায় উপস্থিত হই। ওখান থেকে মিছিলে তালাইমারিতে আসি। আলুপট্টিতে একটার দিকে যখন উপস্থিত হই তখন সামনে আওয়ামী লীগের পার্টি অফিস থেকে আপনার টিআরসিএল রাবার বুলেট ছুড়লো, তারপরে বুলেট ছুটছিল, তার মধ্যে থেকে একটি বুলেট আমার মাথায় এসে লাগে। শান্তিপূর্ণ দেশ এবং ছাত্র রাজনীতিমুক্ত দেশ চাই, পরবর্তীতে যেন ছাত্র এভাবে আহত নিহত না হয়। একই দিনে মাথায় গুলি লাগে আরেক আন্দোলনকারী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেলের মাথায়। নিবিড় চিকিৎসায় খানিকটা সুস্থ আছেন তিনি। তো গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে আমরা একটা মিছিল বের করি চোরহাস থেকে। তো ওই মিছিল নিয়ে আস্তে আস্তে মজমপুরের দিকে এগোতে থাকি। তো তখন পুলিশ আমাদেরকে বাধা দেয় যে তোমরা মিছিল করতে পারবে না, তোমরা চলে যাও। তো আমরা ওদেরকে বললাম যে আমরা শান্তিভাবে মিছিল করে আমরা চলে যাব। তো ওরা সামনে থেকে গেল, তো আমরা আবার সামনের দিকে আগালাম মিছিল নিয়ে। তো আগাতে আমরা শহরের দিকে ঢুকলাম। ঢুকানোর পর ওখানে পেছনে আমাদের একটা ক্যাম্প আছে, পুলিশ ফাঁড়ি আছে, থানা ওইটা। তো থানার পুলিশ ওনারা আমাদেরকে বাইরে থেকেই ওদের ভেতর থেকেই আমাদেরকে বলতেছে তোমরা মিছিল করতে পারো না, তোমরা চলে যাও। তো আমরা ওখানে আবার সামনের দিকে আগে গেলাম। তো এবার ওই থানা থেকে টিয়ার গ্যাস ফায়ার করতেছিল। এক করবো আমাদের ওখানে সব সমাপ্ত হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা মাঝে পড়ে যাই। তো সামনে যে মজমপুরে যে পুলিশ ওরা ট্যাঙ্ক নিয়ে আসতে থাকে সামনের দিকে, আর আমরা মাঝে আর পেছনে কুষ্টিয়া যে সদর থানা ওখানে ওরা আছে। তো ওখানে কিছু ইন্ডিয়ান এজেন্ট ছিল। তো ওনারা আমরা সামনে থেকে ফায়ার করে এবার আমরা একটা যাওয়ার একটা প্রসেস নিচ্ছি যে আমরা বের হব, কিন্তু বের হতে পারি নাই। ওটা ৪ মোহনী রাস্তা। তো এবার ওরা যখন ফায়ার করতেছে তখন আমরা তাকে সেফ জোনের জন্য পেছনে সরে আসি। আসার পর আমরা একটা রাস্তা আছে, ওই রাস্তা থেকে যেতে লেগে এবার ওরা পেছন থেকে ফায়ার করে। পেছন থেকে ফায়ার করতে লাগলে আমরা একটু দৌড় দিলে ওরা ২ তলা থেকে ফায়ার করে। ফায়ার করার পর ওখানে অনেকে আহত হয়। আমার মাথায় 2টা গুলি লাগে। দেশ স্বাধীনের পর আমাদের মূল লক্ষ্য যখন এক দফায় আসলো যে আমাদের স্বৈরা শাসক যে আমাদের অধিকার যে কেড়ে নিয়েছে, এই অধিকারটা যে আমরা ফিরে পেয়েছি, এতে আমরা আলহামদুলিল্লাহ। যেন আমার মতন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যখন কোনো একটা চাকরি এসে যাবে তখন কোথাও যেন ঘুষ না লাগে, কারণ আমাদের পরিবার থেকে তো 10 লাখ 5 লাখ টাকা দিতে পারবে না। তো এমন একজন সরকার চাই যেন প্রতিটা সেক্টর যেন ঘুষ না থাকে, প্রত্যেকটা মানুষ যেন ন্যায় বিচার পায়। আমরা এমন একটা বাংলাদেশ চাই। কুষ্টিয়ার কুমারখালীর কসমেটিক্স ব্যবসায়ী ওয়াসিম উদ্দিনের তলপেটে গুলি লেগে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন তিনি। সকাল 11টার দিকে আমি আন্দোলনে যোগ দিই। 11টা থেকে 1টা পর্যন্ত পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের ব্যাপক পরিমাণ ধাওয়া চলে, প্রচুর পরিমাণ গুলাগুলি চলে। পুলিশ আমাদের উপরে গুলি ছুটতেছিল, রাবার বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, তারপরে চাইনিজ রাইফেলের গুলি মারছে। ওখান থেকে ছত্রভঙ্গে দৌড় মারি, দৌড়ে 5 রাস্তার মোড়ে চলে যায়। 5 রাস্তার মোড়ে যায় সাইড নিয়ে যে এখানে তো থাকা যাবে না, ওরা চলে যাক। সেনাবাহিনী ওদেরকে নিয়ে চলে গেল, কিন্তু ওরা যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি পিছন সাইড হয়ে গুলি করতে গেছে। আমি যখন রাস্তার এই পাশে থেকে ওই পাশে গেছে যাই লোকাইছে, আমার এই সাইড ওই সাইড থেকে খালি গুলি যাচ্ছে। থাপ করে দেখে আমার চোখের সামনে একটা ছেলের গুলি লাগে, জায়গায় ডেট। আমি দৌড়ে ধরতে গেছি, আরও 2জন যায় ধরতে গেছে। আমি ধরতে যাওয়ার 4 থেকে 5 ফিট দূরের থেকে একটা গুলি আসে আমার তলপেটে আঘাত আনায়। তলপেটে লাগার পরে আমি ওখানে দাঁড়াই পড়ে যে আমার কী যেন লাগছে। লাগার পরে আমি এইভাবে দেখি আমার এখানে একেবারে ক্ষত। হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এত পরিমাণ রুগী, এত পরিমাণ গুলিবিদ্ধ মানুষ ছিল যে ওখানে ট্রিটমেন্ট নেওয়া কোনো রকমের সম্ভব হচ্ছিল না। আমার এত পরিমাণ ব্লিডিং হচ্ছিল যে ডাক্তাররা পর্যন্ত আতঙ্কিত হয়ে বলছে যে ভাই এখানে আপনার ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে না, আপনাকে দ্রুত হয়ে ঢাকা নিয়ে যেতে হবে, আর না রাজশাহী। আমার কী সমস্যা, আমার সেন্স ঠিক ছিল। তখন বলছে যে আপনার
প্রস্রাবের থলিটা ধ্বংস হয়ে গেছে গুলি লাগে। তখন আমি বললাম তাহলে আমাকে দ্রুত রাজশাহী আপনারা পাঠাই দেন। যে দ্রুত আমাকে অডিটে নেওয়া হয়। অডিটে নেওয়ার পর আমার প্রায় 3:30 পর্যন্ত আমার অপারেশন চলে। ঠিক করার পরে আপাতত সেলাই করে এভাবে দেশে আমি এখন এই অবস্থাতেই আছি। এটা করি স্বপ্ন যে আমার এই দেশে এমন কিছু মানুষের হাতে এই রাষ্ট্র পরিচালনা আসবে, যাদের হাতে এই রাষ্ট্রটা গেলে পারে কোনো মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে, মানুষের মধ্যে কোনো মানুষ বিনা অপরাধে শাস্তি ভোগ করবে না। আন্দোলন চলাকালে আহত আন্দোলনকারীদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে গিয়ে অভিভাবকরা শোনালেন পথে পথে হয়রানির কথা। ভালো করার লেগে টাকার দিকে দেখিনি, এখন ছেলেরা করেছে বাবা আনন্দ ছেলের ভবিষ্যতের লেগে করেছে বাবা, জানে এরকম মুখে হাসি ফুটে জানে। আমরা মনে করি এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে এইদিকে অনেক দৌড়াদৌড়ি করার পরে আমাদের এক ভাই ছিল, ওনার বন্ধু, উনি একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে দিল। রেড ক্রিসেন্টের গাড়িতেও প্রাথমিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করে, কিন্তু পাল্টা দেওয়ার কারণে ও সেখানে ডক্টররা অবস্থান করে না, সেও একা হয়ে যায়। তারপরে ওকে পাই, নিচে ছাত্রলীগ থাকার কারণে ওকে ওই মুহূর্তে আমি কোনো দিকেই নিয়ে যেতে পারছিলাম না। চিকিৎসকরা বলছেন আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত আন্দোলনকারীদের চিকিৎসা গুরুত্ব সহকারেই চলছে। আশঙ্কা কাটিয়ে ধীরে ধীরে সবার শরীরের অবস্থাও উন্নতির দিকে। গণঅভ্যুত্থানের ঘটনায় আহত হয়ে যারা এসেছেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। বিনামূল্যে ওষুধ এবং পথ্য তো আমরা দিচ্ছি, একই সাথে হাসপাতালের সমাজসেবা অফিসের মাধ্যমে আমরা বিভিন্ন পর্যায়ে সাহায্য সহযোগিতা তাদেরকে পৌঁছে দিচ্ছি। রাজশাহীতে আন্দোলন চলাকালে গুরুতর আহত হয়ে 127 জন শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 3 জন আন্দোলনকারী, তবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন শিক্ষার্থী। আমেনা হীরা, মাই টিভি নিউজ।